আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের 3 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসএসসির যে জৈব যৌগ যে চ্যাপ্টারটা রয়েছে, খনিজ সম্পদ, জীবাশ্ম, এই চ্যাপ্টারের ঠিক 3 নাম্বার লেকচারে চলে আসছি। এর আগে হাইড্রোকার্বন, অ্যালকেন নিয়ে আলোচনা করেছি। সুতরাং আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি, অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা ক্লাসটা করে ফেলবা ইনশাআল্লাহ। সো আজকে আমাদের ক্লাসের পার্ট হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা চলে আসছি, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো। অ্যালকিন জিনিসটা কি, প্রথমে যদি আমরা সহজ সোজা সাপটায় কথায় বলি, সেটা হচ্ছে যদি একটা কার্বনের সাথে আরেকটা কার্বন দ্বিবন্ধন অবস্থায় দেখি, যেমন আমরা যদি বলি এখানের মধ্যে একটা কার্বন আছে, সো এই একটা কার্বনের সাথে আরেকটা কার্বন দ্বিবন্ধনের অবস্থায় যুক্ত আছে। ধরো একটা কার্বন আর একটা কার্বন, এই যে এরকম দেখো, এই যে এটা হচ্ছে একটা বন্ধন, এটা হচ্ছে দুইটা বন্ধন। তো এরকম যদি দ্বিবন্ধনের মধ্যে মাধ্যমে কার্বন গুলো সংযুক্ত থাকে, তাহলে তখন যে যৌগটা তৈরি হয় তখন সেটাকে বলা হয় অ্যালকিন। খুবই সোজা সাপটা জিনিস। এখানে দেখো বলছে যে সকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত মানে মিনিমাম তো একটা থাকতে হবেই। তো তুমি বলতে পারো যে ভাইয়া কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন, ধরেন 10টা কার্বন আছে, জিনিসটা হচ্ছে এরকম যে ভাইয়া আমার এখানে 10টা কার্বন আছে, 10টা কার্বন আছে বা এতগুলো কার্বন আছে, সো আমার অন্তত একটা দ্বিবন্ধন থাকতে হবে। সো সিঙ্গেল বন্ধন তো অ্যালকেন বলা হয়। বাট যখন সিঙ্গেল বন্ধনগুলোর মাঝখানে দ্বিবন্ধন চলে আসে, প্রায়োরিটি আমাকে দিতে হবে দ্বিবন্ধনকে। তাই এই যৌগটা এখন আমার কি হয়ে যাবে, অ্যালকিন হয়ে যাবে। সো অ্যালকিন চেনার প্রথম উপায়টা কি, কার্বন এবং আরেকটা কার্বনের মধ্যে কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে। যেমন এখানের মধ্যে আছে যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কি বন্ধন আছে, দ্বিবন্ধন আছে আসলে। সো এখন দেখো এখানের মধ্যে বলতে পারো যে ভাই এখানে কি একাধিক দ্বিবন্ধন থাকতে পারে, এই যে একটা দ্বিবন্ধন, এই যে একটা, হ্যাঁ থাকতে পারে। এখানের মধ্যেও দ্বিবন্ধন থাকতে পারে, এখানের মধ্যেও দ্বিবন্ধন থাকতে, দেখো কতগুলো দ্বিবন্ধন, একটা, দুইটা, তিনটা, চারটা, এতগুলো দ্বিবন্ধনও থাকতে পারে, কোনো প্যারা নেই। কথা হচ্ছে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে, তার অধিক যতগুলো খুশি থাকতে পারে। সহজ জিনিস একটা। সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে সকল জৈব যৌগের কার্বন শিকলের মধ্যে কি বলছে, অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাকে আসলে অ্যালকিন বলা হয়। মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে। যেমন এই যে এখানের মধ্যে দেখো, এই যে একটা যৌগ দেখতে পারবা, যৌগটা যদি তোমরা খেয়াল করো এখানের মধ্যে দেখবে এই যে কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, অন্তত তাদের মধ্যে একটা দ্বিবন্ধন আছে। খুবই সোজা। সো অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে, মানে আমি কিভাবে চিনতে পারি, খুবই সহজ অ্যালকিন চেনার। কোনো একটা যৌগে যদি তুমি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন লক্ষ্য করো, ধরো কার্বন এবং এখানে হাইড্রোজেন লক্ষ্য করো, কার্বন সংখ্যা যে কয়েকটা থাকবে, হাইড্রোজেন সংখ্যা যদি তার 2 গুণ লক্ষ্য করো, কয় গুণ, উত্তর হচ্ছে ভাইয়া 2 গুণ। কয় গুণ, 2 গুণ। সো কার্বন সংখ্যা যদি হাইড্রোজেন সংখ্যাটার দ্বিগুণ হয়ে যায়, সরি মানে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায়, ওই যৌগটাকে আমরা সহজ ভাষায় অ্যালকিন বলি। যেমন একটা সহজ উদাহরণ দেই তোমাদেরকে, ধরো কার্বন সংখ্যা 5টা আছে, হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ মানে 10টা, তার মানে এটা একটা অ্যালকিন। নাম কি, এটা আমরা পরে পড়বো। সেইম ভাবে ধরো কার্বনের সংখ্যা আছে 100টা, এখানে হাইড্রোজেনের সংখ্যা আছে 200টা, তাহলে এখানে কি দ্বিগুণ হয়ে গেছে না? তাহলে যদি এরকম কার্বনের সংখ্যাটা হাইড্রোজেনের সংখ্যা মানে হাইড্রোজেনের সংখ্যাটা কার্বনের সংখ্যার দ্বিগুণ হয়ে যায়, তখন সেই যৌগটাকে বলা হয় অ্যালকিন। সো এটা আমরা সহজ ভাষায় মনে রাখতে পারি। যেমন আমাদের অ্যালকিনের প্রথম সদস্য যেটা, সেটা হচ্ছে ইথিন। সো C2H4, এখানে খেয়াল করবা কার্বন সংখ্যা 2টা ছিল, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অর্থাৎ 4টা হয়ে গেছে, মানে দ্বিগুণ হইলেই সেটা একটা অ্যালকিন। সো এইটাই বলছে এখানের মধ্যে। দেখো সাধারণ সংকেত CnH2n, মানে n মানে n সংখ্যক, 2n মানে এর দ্বিগুণ সংখ্যক। সো এই দ্বিগুণ সংখ্যক হলে এটাকে অ্যালকিন বলে। এদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যালকিনকে সবসময় অলিফিন বলা হয়, অলিফিন। হ্যাঁ, সো তোমরা এর আগে যদি পড়ে থাকো অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনে দেখবা একটা কমন জিনিস লক্ষ্য করবে, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, মানে আসক্তিহীন, মানে তারা রিঅ্যাকশন করতে চায় না অ্যালকেনের ক্ষেত্রে যদি তোমরা পড়াশোনা করো। বাট অ্যালকিনটা যখন আমরা চলে আসবো, অ্যালকিনের পার্টটা যখন আমরা চলে আসবো, তখন একটা সহজ ভাষায় মনে রাখবে, এরা সবসময় হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো অ্যালকিন কার সাথে বিক্রিয়া করে, অ্যালকিন বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে। কার সাথে বিক্রিয়া করে, অ্যালকিন বিক্রিয়া করে সবসময় হ্যালোজেনের সাথে। কার সাথে, হ্যালোজেনের সাথে। সো এরা যখন অ্যালকিন যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, তখন তৈলাক্ত পদার্থ তৈরি করে, তৈলাক্ত পদার্থ তৈরি করে। সো যেহেতু এরা তৈলাক্ত পদার্থ তৈরি করে, আই রিপিট, যখন এরা তৈলাক্ত পদার্থ তৈরি করে, যার কারণে এদেরকে
ওলিফিন বলা হয়। এটা একটু মনে রাখবো যে এটা এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওলিফিন কাদেরকে বলা হয়? অ্যালকিনকে বলা হয়। সো এখানের ক্ষেত্রে যেটা আসতে পারে অপশন দিয়ে দিতে পারে, তোমাকে ওইখান থেকে অ্যালকিনটা খুঁজে বের করতে হবে। যেমন অপশন হইতে পারে CH4, অপশন হইতে পারে C3H8, অপশন হইতে পারে C4H8, এরকম অপশন দিয়ে বললো নিচের কোনটাকে আসলে ওলিফিন বলা হয়। তুমি কি করবা তখন? এখানের মধ্যে খেয়াল করবা কার্বনের সংখ্যাটা। কার্বনের সংখ্যা এখানে কয়টা? একটা। ওরে বাবা রে বাবা, এটা তো 4 গুণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি। সো এটা কি 3টা, এ তো ডাবল হচ্ছে না। তারপরে এটা 4টা, 4 দুগুণ, এটা কি 2 গুণ না? 2 গুণ না? আমি কি বলেছি? অ্যালকিন চেনা সহজ সোজা সাপটা ওয়ে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। কি গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে একটা জিনিস দেখো, হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করার জন্য এদেরকে ওলিফিন বলা হয়। এরকম অপশন দিলে এমসিকিউতে আমরা অ্যালকিনটা কিভাবে বের করব? কার্বনের সংখ্যা দ্বিগুণ দেখব, কোথায় হাইড্রোজেন সংখ্যাটা রয়েছে দেখলে আমরা উত্তরটা সহজ ভাষায় করে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানের মধ্যে একটা এমসিকিউ, নিচের কোনটাকে ওলিফিন বলা হয়? সো ওলিফিন মানে কি? অ্যালকিনকে বলা হয় ওলিফিন। সো কার্বনের সংখ্যা দ্বিগুণ, এখানে দেখবা সবগুলো, এটা তো দ্বিগুণ না। 3 এর দ্বিগুণ তো 6, 5 এর দ্বিগুণ তো 10, 2 এর দ্বিগুণ তো 4। কিন্তু এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো, 4 এর দ্বিগুণ কিন্তু 8, এটা কিন্তু হয়ে গেছে। তার মানে উত্তর হবে এইটা, তার মানে বি নাম্বারটা। তার পরবর্তীতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা কথা মনে রাখবা বাবা, আমরা অলরেডি হাইড্রোকার্বনের যখন শ্রেণী বিভাগটা পড়েছি তখন আমরা একটা কমন জিনিস খেয়াল করছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকেনকে। তোমরা যদি এখনো ওই ক্লাসটা করে না থাকো, আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তো আছেই, যারা সাবস্ক্রাইব করনি করে ফেলবা। সো সাবস্ক্রাইব মানে কি হচ্ছে, প্লেলিস্ট আকারে দেয়া আছে, তুমি হচ্ছে গিয়ে তোমার প্লেলিস্টে গিয়ে খুঁজলেই পেয়ে যাবা, কোনো প্যারা নাই। এখন দেখো এখানের মধ্যে সেটা হচ্ছে, আমি যদি বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা কাকে বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় মনে রাখবা অ্যালকিনকে বলা হয়, অ্যালকিনকে বলা হয় এবং অ্যালকাইনকে বলা হয়। অ্যালকাইন পড়ি নাই তাই আমরা অ্যালকাইন এখন খোঁজার দরকার নাই, কিন্তু আমরা কি পড়ছি বলতো? অ্যালকিন পড়ছি না, কার্বনের সংখ্যা যে কয়েকটা হবে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ হবে, এটা হচ্ছে তার সাধারণ সংকেত। তো এখানের মধ্যে দেখো কার্বন সংখ্যা কয়টা হবে তার দ্বিগুণ। দেখো এখানে দেখো কার্বন সংখ্যা 2টা, হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ মানে 4টা, তাহলে উত্তর হবে কোনটা? সি নাম্বারটা। সুতরাং সবসময় মনে রাখবো অ্যালকিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অথবা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়। সো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমরা চলে আসি বাবা, অ্যালকিনের নামকরণ। সো খুবই ইজি, সবসময় মনে রাখবে অ্যালকিনের প্রধান শর্তটা কি? কার্বন এবং আরেকটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন হইতে হবে। এখানেই একটা ব্যাপার খেয়াল করো, অ্যালকিনে কিন্তু মিনিমাম কার্বন সংখ্যা 2টা হইতে হয়। কেন ভাইয়া 2টা হইতে হয়? কারণ অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন। তাহলে এখানে তো আমার মিনিমাম 2টা কার্বনের অংশগ্রহণ লাগবে না, কারণ এখানে একটা কার্বনের সাথে কি বলছি? আরেকটা কার্বনের দ্বিবন্ধন। তার মানে এই কার্বনের সাথে এই কার্বনের দ্বিবন্ধন, তার মানে মিনিমাম তো 2টা কার্বন লাগবেই। সো আমরা সবসময় মনে রাখবো অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন কি বন্ধন হবে? দ্বিবন্ধন হবে। তবে একটা জিনিস মনে রাখা এখানে খুবই জরুরি, সেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে একটা কমন জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এখানে কার্বন সংখ্যা মিনিমাম 2টা থেকে শুরু হয়। কেন? কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়। সো 2টা হইলে আমাদের সাধারণ সংকেত কি পড়েছিলাম? CnH2n, আমরা সাধারণ সংকেত পড়ছিলাম না? CnH2n, এটা কি সাধারণ সংকেত পড়ছি না? সাধারণ সংকেত। তাহলে এখানে n এর মানটা 2 বসাও, তাহলে n এর মানটা যদি তুমি 2 বসাও তাহলে হবে C2H4, মানে এখানে 2 বসালে তার তো দ্বিগুণ হবে। সো এই যৌগটাকে আমি যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে দেখো কিরকম জিনিসটা দেখাবে, কিরকম জিনিসটা দেখাবে। সো এই যে দেখো মনে রাখবা কয়টা কার্বন? 2টা কার্বন। সো প্রথমে 2টা কার্বন দিয়ে নিবা। এই যৌগগুলোকে ভেঙে লেখার জন্য প্রথমে দেখো এটা একটা কি? এটা একটা অ্যালকিন। অ্যালকিনে কার্বন কার্বন কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। তো এই কার্বনটাকে 2টা কার্বনকে এভাবে লিখে দিবা। লিখে নেওয়ার পর এখন আমাকে বলছে যে এটা যেহেতু একটা অ্যালকিন, তার মানে এখানে অবশ্যই একটা এই কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছেই আছে। তো আমরা গতদিনও পড়ছি যে একটা কার্বনের 4টা হাত থাকে বাবা, এটা মনে রাখতে হবে, 4টা কি থাকে? হাত থাকে। তো এখানে একটা মজার বিষয় খেয়াল করো, এখানে 2টা হাত ইউজ হইছে না? 2টা হাত অলরেডি ইউজ হইছে। এই কার্বনের কয়টা হাত ইউজ হইছে? এখানে 2টা। তাহলে বাকি তার টোটাল হাত তো 4টা, তাহলে বাকি কয়টা হাত আছে? 2টা হাত। আমি গত ক্লাসে বলেছিলাম যে কয়েকটা হাইড্রোকার্বন যখন আমরা হিসাব নিকাশ করি, যে কয়েকটা আমার মানে ফাঁকা হাত থাকবে কার্বনে, সেই কয়েকটা আমি হাইড্রোজেন ঢুকাই দিব, সহজ হিসাব। সো এখানে 4টা হাতের মধ্যে কার্বনের 2টা হাত ব্যবহার হয়েছে। কয়টা হাত ব্যবহার হয়েছে? 2টা হাত ব্যবহার হয়েছে। সো এখানে যেহেতু 2টা হাত ব্যবহার হয়েছে, 2টা হাত
তো তার টোটাল হাত তো 4টা, তাহলে 4টা হাত যেহেতু, বাকি 2টা হাত কি করব, এভাবে আমি দিয়ে দিব, হয়ে গেল, ডান। সেম একই ভাবে এই কার্বনের হাত দেখো এখানে কয়টা ব্যবহার হয়েছে, 2টা, এটা তো কমন হাত, দুইজনের সার্বজনীন হাত। এই কার্বনের এখানে হাত ব্যবহার হয়েছে 2টা, তাহলে টোটাল হাত 4টা, তাহলে বাকি 2টা হাতে আমি 2টা হাইড্রোজেন দিব। তাহলে এরকম করে যদি আমি কোনো যৌগ দেখি, তাহলে আমরা এটাকে বলবো, সব সময় মনে রাখবো এই জিনিসটাকে বলবো আমরা ইথ ইন, ইন যুক্ত হয়। অ্যালকিনের নামের শেষে কি যুক্ত হয়, ইন যুক্ত হয়। ইথ ইন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, মোটামুটি বিউটিন পর্যন্ত পড়লেই এনাফ বাবা, আর লাগে না আসলে বেসিক্যালি। সো এর পরবর্তীতে যদি আমি বলি যে ভাইয়া এন এর ভ্যালু যদি আমার 3 হয়, তখন আমি কি করব? সো এন এর ভ্যালু যদি তোমার 3 হয়, তাহলে এখানে লিখতে পারো C3H, দ্বিগুণ, তার মানে 6। তাহলে এই যৌগটাকে ভাই আমি কিভাবে ভাঙবো? খুবই সোজা, 3টা কার্বন এখানে দেয়া আছে, তো 3টা কার্বন দেওয়ার কারণে এখানে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, সো এটা একটা অ্যালকিন। অ্যালকিন হইলে যে কোনো 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন দেও না বাবা, কোনো প্যারা নাই। এই যে দেখো দিলাম। তার পরবর্তীতে আমি এখানের মধ্যে কি বলতে পারি, ভালো করে খেয়াল করো, এর হাত কয়টা ব্যবহার হইলো, 2টা, বাকি আছে কয়টা হাত, 2টা, যে কয়েকটা হাত ফাঁকা সেই কয়েকটা হাইড্রোজেন। এই কার্বনের হাত ব্যবহার হয়েছে, এই যে এই কার্বনের সাথে তো একটা বন্ড থাকতেই হবে, এই কার্বনের হাত ব্যবহার হয়েছে একটা, 2টা, এই পাশে একটা, 3টা, তাহলে হাত ফাঁকা আছে একটা, মানে টোটাল তো 4টা, আমি 4 থেকে সবসময় বিয়োগ করবো, যে কয়েকটা হাত ফাঁকা সেই কয়েকটা হাইড্রোজেন। এইখানে এই যে দেখো কার্বনের কয়টা হাত ব্যবহার হয়েছে, একটা, হাত ফাঁকা থাকে কয়টা, 3টা, এই যে দিয়ে দাও 3টা, এই তো হয়ে গেল, খুবই সোজা। এখন এটার নামটা কি, এটার নামটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে বলা হয় প্রোপিন। প্রোপেন পড়ছেন না, অ্যালকেনে প্রোপেন, এটা ইন যুক্ত করে দিবেন, প্রোপিন হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবা, এখানে মাঝে মাঝে দেখবা এই দ্বিবন্ধনগুলো গণার প্রয়োজন পড়ে, মানে তুমি হিসেব করবা সহজ ভাষায় যে দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনে আছে। তো কিভাবে এটা হিসাব করব ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, তুমি যদি এই পাশ থেকে গণা শুরু করো, তাহলে এটা দেখবা 1 নাম্বার কার্বন, এটা দেখবা 2 নাম্বার কার্বন, এটা দেখবা 3 নাম্বার কার্বন। আর যদি তুমি এই পাশে হচ্ছে যে গণা শুরু করো, তাহলে দেখবা এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। এখন তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে রুলস হচ্ছে যে এই দিক দিয়ে গণনা করলে দ্বিবন্ধনটা কাছাকাছি পাওয়া যায়, বুঝেন? আমি যদি এই পাশ থেকে গণা শুরু করি, আমি দেখবো এই 1 নাম্বার কার্বনটার মধ্যেই কিন্তু দ্বিবন্ধনটা আছে। আর আমি যদি এই পাশ থেকে গণা শুরু করি, তাহলে দেখবা এই যে 1 নাম্বার কার্বনে একক বন্ধন, 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন, তার মানে এই পাশ দিয়ে আসলে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন থাকে, এই পাশ দিয়ে গেলে 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন থাকে। আমি কি বলছি, এভাবে যখন তুমি গণনা করবা, যেই দিক দিয়ে কাছাকাছি দ্বিবন্ধনটা দেখবা সেই দিক দিয়ে গুনতে হবে। তার মানে আমি এই দিক দিয়ে গুনতে পারবো না, কারণ এই পাশে 2 হয়ে যায়। তার মানে আমাকে গুনতে হবে কোন দিক দিয়ে, আমাকে অবশ্যই গুনতে হবে বাম থেকে ডান দিক বরাবর। কি বলছি, এই যে এই পাশ থেকে, এই পাশ থেকে এই দিক বরাবর, এই যে এই পাশ থেকে এই দিক বরাবর, এই যে দেখো এই পাশ থেকে এই দিক বরাবর। তার মানে এখানের মধ্যে কি হবে বলো তো বাবা, এখানের মধ্যে এটা কি হবে, একটা, কি হবে, একটা। তার মানে এখানের মধ্যে আমরা কি বলতে পারি, প্রোপিন। তুমি চাইলে প্রোপিন 1 দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না, ওই যে মাঝে মাঝে দেখবা বিউটিন 2 লিখছে, কিভাবে 2 লিখলো, ওই যে দ্বিবন্ধনটা গুনবো আমরা কোন দিক থেকে কাছাকাছি হয়েছে, সেই দিক থেকে ওরা আসলে 2 নাম্বার কার্বনে আসলে দ্বিবন্ধনটা পড়ে গেছিল। সেম ভাবে আমি যদি এখানের মধ্যে 3 নাম্বার কার্বনের কথা বলি, যে ভাইয়া সরি 3টা তো 4 নাম্বার কার্বন, তার মানে C4 কার্বন সংখ্যা হচ্ছে থেকে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে যদি আমি হিসাব নিকাশ করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কি রকম হবে দেখো, কয়টা কার্বন আছে, 4টা, হাইড্রোজেন আছে তার দ্বিগুণ সংখ্যক। তাহলে এখানের মধ্যে আমি কি লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করো, কার্বনের সংখ্যা থেকে হাইড্রোজেনের সংখ্যা কয় গুণ, দ্বিগুণ। তার মানে এখানে কার দেখো, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এই যে 4টা কার্বন। তো দেখো ভালো করে খেয়াল করো, এখানে তো 4টা কার্বন, সো 4টা কার্বনে যে কোনো একটা কার্বনে দ্বিবন্ধন দেওয়া, ধরো মাঝ বরাবর দ্বিবন্ধন দিলাম, কোনো সমস্যা নাই। সো বাকিগুলোতে কি করব, একক বন্ধন দিয়ে দিব। এখন আমি কি করব, 4টা হাত হিসেব করে বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসাই দিব। এর একটা হাত ব্যবহার হয়েছে, ফাঁকা আছে তাহলে 3টা, তাহলে এই যে দিব 3টা হাইড্রোজেন। এর এ পাশে 2টা হাত ব্যবহার হয়েছে, এই পাশে একটা, 3টা হাত ব্যবহার হয়েছে, তাহলে হাত থেকে 4টা, তাহলে একটা হাত দিব। এর হাত ব্যবহার হয়েছে একটা, 2টা, এ পাশে 3টা, তাহলে হাত ফাঁকা আছে একটা, তাহলে এখানে দিয়ে দিলাম। এই কার্বনের হাত ব্যবহার হয়েছে একটা, হাত ফাঁকা থাকে 3টা, দিয়ে দাও 3টা। এই তো হয়ে গেল, সহজ হিসাব। এখন তুমি এখানে তুমি গণা শুরু করো। সো তুমি যখন এই পাশ থেকে গণা শুরু করো, তাহলে দেখবা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন,
4 নাম্বার কার্বন, এভাবে হিসাব নিকাশ করবা। আর এই পাশ থেকে করলে 1 নাম্বার, যদি তুমি এই পাশ দিয়ে গণো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এখন তোমাকে আগে টোটাল কার্বনটা হিসাব করতে হবে, দুই পাশে গেলেই তো 4টা কার্বন পাওয়া যাচ্ছে। তো 4টা কার্বন বিশিষ্ট অ্যালকিনকে বলা হয় বিউটিন, মনে রাখবা কি বলা হয়, বিউটিন বলা হয়। কি বলা হয়, ঢেউটিন না, বিউটিন। এখন বিউটিন কত বলবা আসলে, তো তুমি যদি এই পাশ থেকে গণনা করো, এই যে এই পাশ থেকে গণনা করো, এই যে দেখো 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন। আচ্ছা, তুমি যদি এই পাশ থেকেও গণনা করো, এই যে দেখো 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন, তার মানে দুই পাশ থেকে আসলে 2 নাম্বারে পড়তেছে। তাহলে তুমি কি করবা, বিউটিন এখানের মধ্যে কত লিখবা, বিউটিন এখানের মধ্যে 2 লিখে দিবা, হয়ে গেল। সো তারপরে পরবর্তীতে 5টা কার্বন হইলে পেন্টিন, 6টা কার্বন হইলে হেক্সিন, 7টা হইলে মানে হেপটিন, অকটিন, ননিন, ডেকিন, এভাবে আসলে পড়া হয়ে থাকে। আসলে বেসিক্যালি এভাবেই তোমার জিনিসগুলো আগানো হয়ে থাকে, বুঝতে পেরেছো আশা করি। সো এখন যদি আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, সো দেখো অ্যালকিনের নামকরণ আশা করি পারবো। সো এইগুলো একটু তোমরা চেষ্টা করবা তো বাসার মধ্যে, এইগুলো অলরেডি আমি শিখিয়ে দিয়েছি, এইগুলো তুমি একটু কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবা যে ভাইয়া এই যে নামকরণ, যেটা আমি নাম্বার দিয়ে দিলাম, 1 লিখে দিবা, 2 লিখে দিবা, 3 লিখে দিবা। এই যে দেখো, তুমি যদি ইউটিউবে ক্লাসটা করে থাকো, ইউটিউবের কমেন্ট সেকশনে এগুলোর উত্তর দিয়ে দিবা যে ভাইয়া এগুলোর নামকরণ কি। যদি না পারো আমি দেখবো, দেখার পরে আমি আবার যদি তোমার ভুল হয় তাহলে ঠিক করে দিব ইনশাআল্লাহ, প্যারা নাই। অ্যালকিনের তৃতীয় শ্রেণীর সদস্য কোনটা, আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম অ্যালকিনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর যে সদস্যটা শুরু হয়, এটা এন এর মান 2 থেকে, অর্থাৎ C4, কি বলে আমি এখানের মধ্যে C2, মানে কার্বন সংখ্যা 2টা থেকে C2H4, এটা হচ্ছে তার 1 নাম্বার সদস্য। 1 নাম্বার সদস্য কেন, কারণ এখানে আমি কি বলছি, প্রথম সদস্যটাতে যে কার্বন কার্বন মিনিমাম দ্বিবন্ধন থাকতে হবে, কার্বন আরেকটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে। সো এখানে দেখো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন আছে, যার কারণে এখানের মধ্যে কি হবে বলতো বাবা, যে এখানে কার্বনের সংখ্যা মিনিমাম 2 হবে। সেম ভাবে এখানের মধ্যে n এর মান যদি 3 বলো, তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি, C3H6। এই যে দেখো, এটা হচ্ছে 2 নাম্বার সদস্য, এটা কার সদস্য, এটা তার 2 নাম্বার সদস্য, কিন্তু প্রশ্ন বলছে কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে n এর মান যদি 4 বলি, তাহলে এখানের মধ্যে কি হবে, C4H8, তার মানে এটা তার কি 3 নাম্বার সদস্য। তার মানে আমাকে এখানে প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করছে, আমাকে বলছে তৃতীয় সদস্য, তাহলে এটা 1 নাম্বার সদস্য, এটা 2 নাম্বার সদস্য, এটা 3 নাম্বার। এরপরে 5 নাম্বারটা হলো ওইটা হয় 4 নাম্বার সদস্য, মানে একটা একটা করে কমতে থাকে, কারণ প্রথমটা আমি তো বাদই দিয়ে দিয়েছি। তাহলে এখানের মধ্যে কি হবে বলতো, সি কি বলছে তৃতীয় সদস্য, তাহলে কি হবে C4H8। এই যে এখানে আমি একটু অপশনে হয়তো বা ভুল হয়ে গেছে টাইপিং এ, C4H8 দিয়ে দিবেন, বা এখানে এটা একটু ঠিক করবেন, C4H8। বুঝতে পারছেন, এটা অ্যালকিনের কত সদস্য, তৃতীয় সদস্য। তারপরে আমরা এখন অ্যালকিনের প্রস্তুতি পরিচয়। সো অ্যালকিনের প্রস্তুতিটা খুবই মজার, একটু মনোযোগ দিবেন তাহলে আপনার জন্য ইজি হবে পড়াশোনাটা। দেখেন আমি কিভাবে দেখাই। সো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড মানে কি, সব সময় মনে রাখবেন, যদি একটা কমন ফর্মুলা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, কি বলছি, অ্যালকাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইড এই জিনিসটার সাথে যদি কখনো হ্যালোজেন রিঅ্যাকশন করে, হ্যালোজেন না, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যালোজেন না, অ্যালকাইল হ্যালাইডে তো হ্যালোজেন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন, একটা হচ্ছে জলীয় দ্রবণ আর একটা হচ্ছে অ্যালকোহলিক দ্রবণ। সো এটা তোমার অ্যালকোহলিও রাখতে হবে, এটা আমি বুঝাচ্ছি বাবা। ALC মানে কি, আমি বুঝাচ্ছি বাবা। এখানের মধ্যে তৈরি হবে, সবসময় মনে রাখবা, এখানের মধ্যে সবসময় তৈরি হবে মনে রাখবা অ্যালকিন। দেখো জিনিসটা খুবই ইজি, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড মানে কি, অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাই, তোমরা যদি অ্যালকাইল হ্যালাইডটা না চিনো, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে, যেহেতু আমরা অ্যালকিন তৈরি করব, মিনিমাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড রাখতে হবে। মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড রাখলে তোমার তো অ্যালকিন, 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয় না। অ্যালকিন তৈরি হওয়ার জন্য মিনিমাম কার্বন লাগে কয়টা, 2টা। তো এখানের মধ্যে দেখো CH3 CH2 Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। সো এখানের মধ্যে আমি কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা হচ্ছে অ্যালকোহলিক সলিউশন, বা মানে অ্যালকোহলীয় দ্রবণ। এটা একটু মনে রাখতে বা হবে বাবা, একটু পয়েন্ট করে রাখবা, এটাকে কি বলছি, অ্যালকোহলীয় দ্রবণ। কেন, কারণ হচ্ছে জলীয় দ্রবণ, যদি আমি এখানে অ্যালকোহলিক না দিয়ে জলীয় দ্রবণ দিয়ে দিতাম, তাহলে এখানে অ্যালকোহল তৈরি হয়ে যেত। তো এটা খুবই সেনসিটিভ, আপনাকে এখানে দিতেই হবে, মানে এটা দেয়াই লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখলে হবে না,
অ্যালকোহলিক ব্র্যাকেট দিয়ে ALC দিবেন, বইয়ে দিক দিক না দিক নেই, বইয়ে বাংলা ভাষায় লিখে দিয়েছে। সো অ্যালকোহলিক দ্রবণ, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ। তো এখানের মধ্যে কি তৈরি হবে বলো বাবা, এখানের মধ্যে কি তৈরি হবে? এখানের মধ্যে যদি তোমরা 2 কার্বন পাও, এই যে একটা কার্বন 2টা কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড পাও, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। সহজ জিনিস, এই যে অ্যালকিন, যেটাকে আমরা ইথিন বলি। সেম ভাবে আমি যদি আরেকটু বড় করে দেই যে ভাই আপনি অন্য আরেকটা রিঅ্যাকশন দিয়ে বুঝান, চলো আমরা অন্য আরেকটা রিঅ্যাকশন দিয়ে বুঝি। ধরো আমরা 3 কার্বন বিশিষ্ট রাখলাম, CH2CH2CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ফিক্সড অ্যালকোহলিক সলিউশন। মনে রাখবে এগুলো কিন্তু সিকিউতে আসে বাবা। সো এখানের মধ্যে কয় কার্বন পাইছো? 1 কার্বন, এটা হচ্ছে 2 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন। সো 3 কার্বন পাইলে এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয়। তাহলে CH3CH2, এই তো হয়ে গেল। সো আমি যদি এখানের মধ্যে বলো তো 4 কার্বন বিশিষ্ট দেই, আমি যদি এখানের মধ্যে 4 কার্বন বিশিষ্ট দেই, তাহলে 4 কার্বন বিশিষ্ট দিলে কি হবে? CH3CH2CH2, তারপরে হচ্ছে CH2Cl, একই জিনিস। আমি এখানে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকোহলিক সলিউশন দিব। তো তুমি বলো এখানের মধ্যে কি প্রোডাক্ট তৈরি হবে, একটু কমেন্টে জানাই দিও। বুঝতে পারছো? তার এখানে 4 কার্বন বিশিষ্ট মানে অ্যালকাইল হ্যালাইড যদি দিই, অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে এই যে দেখো, আমি তোমাকে সহজ ভাষায় বলি, এই যে দেখো এখানের মধ্যে একটু খেয়াল করো, এই যে সামনে যে CH3CH2 মূলকটা পাও না, তা ধরো এটা একটা কম্পাউন্ড, আমাদের, হ্যাঁ। সো এটা একটা যৌগ, চিন্তা করো। সো এই যে সামনের যে পার্টটা থাকে, এই যে দেখো এটা 2টা পার্টে ডিভাইডেড, এই যে দেখো সামনের এইটা একটা পার্ট, তারপর হচ্ছে এইটা একটা পার্ট। সো এটা হচ্ছে সামনের 2টা পার্টে ডিভাইডেড, বুঝছেন? সো সবসময় মনে রাখবা এখানের মধ্যে এই যে মূলকটা দেখতেছো, এই মূলকটাকে বলা হয় অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। আর এটা কি হ্যালোজেন না? অ্যালকাইল মূলক আর হ্যালোজেন একসাথে থাকলে অ্যালকাইল হ্যালাইড বলা হয়। এটা হচ্ছে হ্যালাইড মূলক। এইগুলো আমি পড়াইছি তোমাদেরকে, অ্যালকেন পড়ানোর সময় অ্যালকাইল মূলকটা খুব সুন্দর করে বুঝাই দিছি। যদি ওই ক্লাস না করেন পড়ে ফেলবেন কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে। সো অ্যালকাইল হ্যালাইড মানে কি? প্রত্যেকের 2টা পার্ট পাবেন এখানের মধ্যে, প্রত্যেকের এখানের মধ্যে খেয়াল করবেন 2টা পার্ট পাবেন। এই যে এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে একটা হ্যালাইড মূলক, তাই পুরাটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এটা একটা অ্যালকাইল মূলক, পরবর্তীতে এটা হচ্ছে একটা হ্যালাইড মূলক। সেম ভাবে এই যে এটা হচ্ছে পুরাটা একটা অ্যালকাইল মূলক, পুরাটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, আর এইটা হচ্ছে একটা হ্যালাইড মূলক। বুঝতে পারছেন আমার কথা? এই তো, এটা বুঝলে এনাফ, আর লাগবে না কিছু। সো তার পরবর্তীতে আমরা তো একবার এইটা থেকে প্রস্তুত করলাম। সো আরেকটা জিনিস থেকে প্রস্তুত করা খুবই জরুরি, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। সো সবসময় মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো একটা অ্যালকোহলকে চিন্তা করেন, যে কোনো অ্যালকোহল। সো আপনি যদি এবার অ্যালকোহল থেকে তৈরি করেন, তাহলে কিভাবে তৈরি হবে? অ্যালকোহলের সাথে আপনি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে দিয়ে তাপতুপ দিবেন আর কি, বুঝছেন? সো অ্যালকোহলের সাথে যদি আপনি গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেন, তাহলে এখানে সহজ ভাষায় যেটা তৈরি হবে, এটা হচ্ছে অ্যালকিন তৈরি হবে বাবা। এইগুলো না একটু মুখস্থ রাখবেন, কেমিস্ট্রি মনে রাখেন, বুঝে মুখস্থ করেন, এমন না যে না বুঝে মুখস্থ করেন, বুঝে মুখস্থ করেন। দেখেন এখানে অ্যালকোহলের যে কোনো একটা অ্যালকোহলের নাম যদি আমি আপনাকে বলি, ধরেন হচ্ছে যেহেতু এটা একটা অ্যালকিন তৈরি করব, মিনিমাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল রাখতে হবে, সেটা হচ্ছে CH3CH2OH, এটা একটা অ্যালকোহল রাখলাম। সো অ্যালকোহলের সাথে আমি কি করব? গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করব। সো এইটা না মেকানিজমটা আপনাদের এখানে পড়ানো নাই। আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো তখন এগুলোর মেকানিজম গুলো পড়বো আসলে, যে এখান থেকে একটা, এটা 2 ধাপে আসলে অ্যালকিনটা তৈরি হয়, 2 ধাপে। এগুলোকে অপসারণ বিক্রিয়া বলে, অর্থাৎ আমি একটা হাইড্রোক্সাইড মূলক অপসারিত করব এবং কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি করব। বাট এই অপসারণ বিক্রিয়াগুলো এইচএসসি তে উঠলে অনেক নিয়ম আছে, সাইজেফেন নিয়ম টিয়ম আছে, এইগুলো থেকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আপাতত যেহেতু আপনি এসএসসি লেভেলের, সো আমরা অপসারণ বিক্রিয়া পড়লে আপনার কাছে বেশি মানে কঠিন হয়ে যেতে পারে, যার কারণে জাস্ট মনে রাখবেন এখানের মধ্যে আপনি যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল পান, ওইদিকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন? উত্তর হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। সো এটা এরকম করতে পারে, সেম একই
দেখো যদি আমি এখানের মধ্যে 3 কার্বন বিশিষ্ট রাখি CH3 CH2 CH2OH, সো এখানের মধ্যে আমি আবার কি করব সালফিউরিক অ্যাসিড দিব। সো বলেন তো দেখি এবার একটু চিন্তা করে এই বক্সের মধ্যে এটা কয় কার্বন বিশিষ্ট আমার অ্যালকিন তৈরি হইতে পারে, এটা একটু বুদ্ধি করে বলেন তো, এটা একটু বুদ্ধি করে বলেন, এটা একটু বুদ্ধি করে বলেন তো দেখি কয় কার্বন বিশিষ্ট তৈরি হবে, এটা একটু বুদ্ধি করে বলেন। তো খুবই সহজ নিয়ম, সেটা হচ্ছে আমার যদি এই জায়গার মধ্যে 2 কার্বন বিশিষ্ট বা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকে, তাহলে এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট তৈরি হবে? ভিডিওটা একটু পজ করবেন এবং উত্তরটা জানাই দিবেন বাবা, যে এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। উত্তর হচ্ছে ভাইয়া অ্যালকিন তৈরি হবে 3 কার্বন এখানে থাকলে ওইখানে 3 কার্বন বিশিষ্ট তৈরি হবে, এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকলে ওইখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। সো এই জিনিসগুলো আমি আশা করি আপনারা পারবেন, একদম ভালো করে মুখস্থ রাখতে হবে, আসলে মুশকিল বাবা। সো এর পরবর্তীতে হচ্ছে এই যে দেখো এখানের মধ্যে বলছে এক্স যৌগটা হইলো। সো প্রথম যে বিক্রিয়াটা পড়াইছিলাম অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড। এরকম টাইপের রিঅ্যাকশন দিলে তুমি এটাকে একটা পার্টে ডিভাইড করবা, এটাকে আরেকটা পার্টে ডিভাইড করবা। সো এখানের মধ্যে খেয়াল করবে এখানে কার্বন সংখ্যা কয়টা, একটা, দুইটা, এটা হচ্ছে তিনটা, তাহলে কয়টা কার্বন? 3টা কার্বন। সো 3 কার্বন বিশিষ্ট আপনি এখানে এক্স যৌগটা মানে কি? এক্স যৌগ মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট আসলে অ্যালকিন। সো এখানে দেখেন 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটা? সো এখানে 3 কার্বন বিশিষ্ট এই যে দেখো C3H6। কিভাবে বুঝছি ভাইয়া? এখানে 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। খুবই সোজা বাবা, এগুলো যদি আগে রিঅ্যাকশন গুলো বুঝেন তাহলে বুঝতে পারবেন। এখন দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন করেছে তারা, আমি এই প্রশ্নটা আসলে কুমিল্লা বোর্ডে 2021-এ এসেছিল। প্রশ্নটা যদি আমি আরেকটু ভাঙি তাহলে এখানে ঘ নম্বরে বলছে এ যৌগ থেকে পলিথিন তৈরি করো। তো দেখো এখানের মধ্যে এ যৌগটা কি এটা আমাকে আগে ধরতে হবে। পলিথিন তৈরি করতে হলে যেটা করতে হয় আমরা সবসময় মনে রাখবো যে ইথিন, আমাদের একটা ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত প্রথম যে যৌগটা সেটা ইথিন, ইথিন থেকে পলিথিন তৈরি করা যায়। বুঝছো? ইথিন থেকে কি তৈরি করা যায়? পলিথিন তৈরি করা যায়। বাট আমার এই যৌগের মধ্যে এই যৌগটা কি ইথিন দেয়া আছে? এই পলিথিন এখন আমরা যাইনি, পলিথিন আমরা পড়বো সামনে। বাট আপাতত আমাকে এই যে বলছে না এই যৌগ থেকে মানে পলিথিন প্রস্তুত করো, এই যৌগটাকে আগে কি বানাইতে হবে? আগে ইথিন বানাইতে হবে এই যৌগটা থেকে, তারপরে না আপনি ইথিন থেকে পলিথিনে যাবেন। আমরা ইথিন থেকে পলিথিন আজকে যাইতে চাই না, আমরা আজকে যাইতেছি এই যৌগ থেকে ইথিন কেমনে তৈরি করে, এই যৌগটা কি, এটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ওই যে আমরা যে প্রথম যেটা পড়ছি যে ওই যে অ্যালকেনের হ্যালোজেন রিঅ্যাকশন ওইটা পড়লেই বুঝতে পারবেন। দেখেন এখানের মধ্যে রিঅ্যাকশনটা কি হয়, CH3 তার পরবর্তী থেকে CH3 তারপরে হচ্ছে ক্লোরিন দিছে। দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি করবেন কি, আপনি একটু বুদ্ধি করবেন, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটাকে একটু ভাঙার চেষ্টা করবেন। কিভাবে ভাঙবেন আমি একটু বুঝাই দেই। দেখেন এখানের মধ্যে CH3 আছে, আপনি এখানে CH3 লিখলেন, এখানে কি 3টা হাইড্রোজেন না, আপনি 2টা হাইড্রোজেন লিখে পাশে আরেকটা হাইড্রোজেন লিখে রাখেন আপাতত। 3টাকে ভাঙলেন, 2টা ক্লোরিনকে এই যে দেখেন ক্লোরিন দিয়ে দিলেন। এখন আপনি কি করবেন, আপনি এই যে হাইড্রোজেন আর এই ক্লোরিনটাকে একসাথে কানেক্টেড করবেন। সবসময় মনে রাখবেন অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। অর্থাৎ এখানের মধ্যে যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এই ক্লোরিনটা এসে পরবর্তীতে এই হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নিবে। অর্থাৎ এখানের মধ্যে লাস্টে কি যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে CH3 CH2 তার পরবর্তীতে ক্লোরিন হইলো এই যে ক্লোরিন। এখন তুমি বলো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা একটু আগে পড়ছি না, এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রো অক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দেই, তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট আমরা অ্যালকাইল হ্যালাইড পাইছি? ভাইয়া 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে 2 কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালকিন তৈরি হবে। 2 কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালকিন তৈরি হবে। 2 কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালকিন তৈরি হবে। খুবই সোজা, খুবই ইজি। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? সুতরাং এই প্রশ্নগুলো এভাবে ধরতে হবে একটু, যে অ্যালকাইল মানে অ্যালকেনের সাথে ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি হয়েছে বলতো? অ্যালকাইল হ্যালাইড মানে ইথাইল হ্যালাইড তৈরি হয়েছে। ইথাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেই অ্যালকোহলিক সলিউশন, তাহলে উৎপন্ন হয়ে যাবে এখানের মধ্যে ইথিন। সো এর পরবর্তীতে যদি বলি যে ইথানল থেকে আমরা অলরেডি প্রস্তুত করা শিখছি, যে আমাদের যদি এখানের মধ্যে ইথানল দিয়ে দেয় এই যে হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডটাকে বাদ দিবেন। সবসময় মনে রাখবেন এই পার্টে এরকম এমসিকিউ আসলে প্রথম পার্টটাকে নেবেন। সো প্রথম পার্টে এখানে কয় কার্বন বিশিষ্ট আছে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। তাহলে এখানে যে এক্সটা এটাও 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটা? এই যে C3H6। খুবই ইজি,
খুবই ইজি। এগুলো যদি আগের পড়াগুলো একটু বুঝেন তাহলে বুঝতে পারবেন। এ এবং বি যৌগ থেকে ইথেন তৈরি করো। এ যৌগ কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটা জিনিস বুঝো, কি বলছে, কি বলছে, এ এবং বি এই যৌগটা আমরা একটু পরে আসি তাহলে ইজি হবে, আসলে খুবই ইজি হবে। এ এবং বি যৌগ থেকে ইথেন তৈরি করো। এ যৌগ কি? এ যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। এটা আমরা অলরেডি অ্যালকেনে পড়ে ফেলছি, এটা অ্যালকেনে পড়ে ফেলছি। এটা অ্যালকেন পড়লে এটা আপনারা পারবেন ইজিলি, অ্যালকেন পড়ে থাকলে এটা আপনারা পারবেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। সো অ্যালকোহল থেকে আপনি যেটা করবেন, অ্যালকোহল থেকে যেটা আপনি করবেন, CH3CH2OH। অ্যালকোহলের সাথে কি করে? সালফিউরিক অ্যাসিড দেই। সালফিউরিক অ্যাসিড যদি দেই, এখানে 2 কার্বন বিশিষ্ট আমার অ্যালকোহল, এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। আমরা আগেই পড়ছি অ্যালকিনের সাথে যদি আমার হাইড্রোজেন সংযুক্ত করা হয় তাহলে এখানে অ্যালকেন তৈরি হয়। অ্যালকেন যারা পড়েন নাই অবশ্যই পড়বেন, কারণ আগের পড়ার সাথে এই সিকিউ গুলো রিলেটেড। বুঝতে পারছেন আমার কথা? সিকিউ গুলো রিলেটেড, সুতরাং আপনি রিলেট করতে পারবেন যে কোন জায়গা থেকে আসতেছে আসলে। সো এই পার্টটা হচ্ছে পুরোটা অ্যালকেনের, মানে আজকে যেটা পড়লাম এই পার্ট, বাট এই যে হাইড্রোজেন যে সংযুক্ত করলাম এটা আগের ক্লাসের পার্ট ছিল, যদিও বা এটা সামনে আমরা পড়বো আসলে। সো এখন আমরা কিছু এমসিকিউ পড়ি, সেটা হচ্ছে অ্যালকিনে দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন খুবই সক্রিয় জানি কেন, কারণ হচ্ছে কার্বন কার্বন যখন তোমার দ্বিবন্ধন থাকবে, প্রথম বন্ধনটা না ভাঙতে চায় না, এই বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ড, আর পরের বন্ধনটাকে বলা হয় পাই বন্ড। মানে দ্বিতীয় বন্ড, তৃতীয় বন্ড এগুলো খুবই দুর্বল হয়। পাই বন্ড গুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা দুর্বল হয়। আমি এর আগেও ক্লাসে বলছিলাম, ধরো তোমার কাছে 2টা আইফোন আছে, সো কেউ যদি কারো কাছে, তোমার কাছ থেকে একটা আইফোন চায়, তুমি দিয়ে দিতে পারো যে ভাইয়া ঠিক আছে আমার তো 2টা আছে, একটা দিয়েই হবে আমার, সো তুমি একটা নিয়ে নাও। সো এইটাই হইছে এর, এই যে 2টা আইফোন, সো একটা আইফোন সে সহজে দান করতে পারে, বাট তার কথা হচ্ছে সে কি 2টাই দান করতে পারবে খুব ইজিলি? না। তোমার কাছে যদি একটা আইফোন থাকে, সেই একটা আইফোন কিন্তু তুমি কাউকে দান করতে চাও না, তোমার কাছে আছেই তো একটা। সো একটা বন্ধন থাকলে সেটা খুবই শক্তিশালী, বাট 2টা বন্ধন থাকলে একটা বন্ধন কিন্তু সহজে ভাঙতে পারে, কারণ 2টা থাকলে তোমার চয়েস 2টা, একটা তুমি সহজেই আসলে হারাইলেও প্যারা নেই, আর একটা দিয়ে তুমি কাজ চালাই নিতে পারবে। সো ব্যাপারটা এরকম যে দ্বিবন্ধন থাকে, এরা রাসায়নিকভাবে খুবই, কি বলতো বাবা, এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, কারণ দ্বিবন্ধন, একটি বন্ধন শক্তিশালী হলে অন্যটি তুলনামূলকভাবে দুর্বল, এইটাই বলছে। দ্বিবন্ধনে একটি বন্ধন শক্তিশালী হলে অন্যটি দুর্বল। তার মানে এই যে দেখো এখানের মধ্যে যে সিগমা বন্ধনটা দেখতেছো, এইটা হচ্ছে অনেক বেশি স্ট্রং হয় একটা বন্ধন, মানে সে একক বন্ধন, আর পাই বন্ধনটা অনেক বেশি উইক হয়। বুঝতে পারছো? সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন ভেঙে যায়, সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এগুলো আমরা পড়বো। সংযোজন বিক্রিয়া মানে কি? অ্যালকিনের সাথে হাইড্রোজেনকে যুক্ত করব। সো এটা সংযোজন, তোমাদের বইয়ের মধ্যে অ্যালকিনের সাথে 3 ধরনের সংযোজন দেওয়া রয়েছে। একটা হচ্ছে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন, অ্যালকিনের সাথে পানির সংযোজন, আর একটা হচ্ছে অ্যালকিনের সাথে ব্রোমিনের সংযোজন। এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা অলরেডি আমরা পড়লাম একটু আগে, হ্যাঁ এটা অ্যালকিনেও পড়ে আসছি, মানে সরি অ্যালকেনেও পড়ে আসছি। পানি সংযোজনটা পড়বো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রোমিন সংযোজন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা সামনে গেলেই দেখতে পারবো। সো দেখো হাইড্রোজেন সংযোজন, সবসময় একটা জিনিস মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে যদি কখনো, সবসময় মনে রাখবা যে যদি কখনো অ্যালকিন এই জিনিসটার সাথে আমি হাইড্রোজেনকে সংযুক্ত করি, বুঝো হাইড্রোজেনকে সংযুক্ত করি, তাহলেই সেখানে অ্যালকেন তৈরি করা সম্ভব। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কিভাবে? আগেও পড়ছি, আবারও দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। সেটা হচ্ছে আগে যদি তোমরা করে থাকো তাহলে তো হইলো, ধরো যে কোনো একটা অ্যালকিন, কার্বন কার্বন যার কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। সো এখানের মধ্যে আমি কি করব? একটা হাইড্রোজেন অ্যাড করব। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে যেই মেকানিজমটা ঘটে, এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই বন্ধনটা এখানেও আসে, এই বন্ধনটা এখানেও আসে। আমি আগেও বলেছি যে যদি কারো মাঝখানে এরকম বন্ধন ভেঙে যায়, ধরো এই বন্ধনটা ভাঙছে, একটা বন্ধন ভেঙে দুইজনের কাছেই চলে যায়, কমন ভাবে দুইজনের কাছেই চলে যায়। তো এই বন্ধনটা যখন ভাঙবে, এর কাছেও একটা হাত যাবে, এর কাছেও একটা হাত যাবে। জিনিসটা এমন হবে যে দেখো কার্বন কার্বন একটা বন্ধন তো ভাঙবে, একটা বন্ধন তো ভেঙে যাবে, একটা বন্ধন তো ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম হবে। তার পরবর্তীতে আমি কি বলতে পারি? ওই যে এরও একটা হাত হবে, এরও একটা হাত হবে। সো এই যে এর কাছে একটা হাইড্রোজেন চলে যাবে, পাশের জনের কাছে আরেকটা হাইড্রোজেন চলে যাবে। যদি এটাকে আমি লিখি, আসলে কিভাবে লেখা যায়? একসাথে লিখলে 3টা হাইড্রোজেন এখানেও আছে, এখানেও 3টা, জাস্ট এটা এর সাথে যুক্ত, মানে যোগ করে দিলাম। এখানে 2টা ছিল, এখানে একটা, 3টা, 2টা আর একটা 3টা, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, এই যে হয়ে গেল, এই যে। বুঝতে পারছো? তার মানে আমি যদি কখনো প্রোপিনের সাথে যুক্ত করি,
প্রোপিনের সাথে যুক্ত করি প্রোপেন পাবো, বিউটিনের সাথে যুক্ত করি বিউটিন মানে বিউটেন পাবো। যেমন এখানের মধ্যে আমি যদি কখনো এরকম বলতাম যে ভাইয়া আপনি এখানে এইটার সাথে কানেক্টেড করেন তো CH ট্রিপল বন্ড CH2, এটা কি একটা প্রোপিন। তো প্রোপিনের সাথে যদি যুক্ত করি, প্রোপিনের সাথে যদি যুক্ত করি, প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা প্রোপেন। সহজ। এটা কি? এটা হচ্ছে প্রোপেন। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি গুড। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানের মধ্যে আমার যে অ্যালকিনটা থাকে, দেখো এখানে যে অ্যালকিনটা থাকে এটা কিন্তু 1 মোল হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে। এটা পরীক্ষায় চলে আসে, কয় মোল হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করলে সেটা একটা অ্যালকিন তৈরি হবে। অ্যালকিন কয় মোল হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করবে? উত্তর হচ্ছে 1 মোল। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 1 মোল। তাহলে এই যে দেখো নিচের কোন যৌগের 1 মোলের সাথে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, 1 মোলের সাথে 1 মোল হাইড্রোজেনের বিক্রিয়া করে। তো এখানে উত্তরটা কি হবে বলো তো বাবা? বিউটিন, প্রোপেন, পেন্টাইন, পেন্টেন। বিউটিন মানে কারণ কি? এটা হচ্ছে একটা অ্যালকিন। অ্যালকিন সবসময় 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কারণ কি? এটা একটা অ্যালকিন। অ্যালকিন সবসময় কি করে? 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। হয়ে গেল। পানি সংযোজন সবসময় মনে রাখবা, পানি যদি আমি সংযোজন করি বা পানিকে যদি আমি কখনো সংযুক্ত করি যে কোনো একটা অ্যালকিনের সাথে, ধরো এটা একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানের মধ্যে কি দিব? পানি সংযুক্ত করব। তাহলে দেখো পানিটাকে ভাঙলে কয়টা অংশ পাওয়া যাবে? উত্তর হচ্ছে ভাইয়া পানিটাকে ভাঙলে তুমি একটা অংশ পাবা, একটা হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইড পাবা আর একটা হচ্ছে হাইড্রোজেন পাবা। এইটাই তো পাও। পানিটাকে ভাঙলে কি তুমি এই দুইটা জিনিস পাবা না? অবশ্যই, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সাইড। হয় কি এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়? দুই কার্বনের দুইটা কমন হাত তৈরি হয়। এই কার্বনেরও একটা হাত তৈরি হবে, এই হাতটা গিয়ে এই কার্বনের কাছেও যাবে, এই হাতটা এই কার্বনের কাছেও যাবে। তো হাত দুইটা তো ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে, তখন ওই সুযোগটা নেবে এই হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইড গিয়ে এই ফাঁকা হাতে বসে যাবে, এই হাইড্রোজেন গিয়ে এই ফাঁকা হাতে বসে যাবে। তাহলে নতুন করে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা কি হবে আসলে বলো তো বাবা? সেটা হচ্ছে CH2। এখানে নতুন করে একটা হাইড্রোজেন আসবে, দেখো এই যে দেখো CH2 ছিল, নতুন করে একটা হাইড্রোজেন আসলে এখানে হয়ে যাবে CH3। তার পরবর্তীতে দেখো হাইড্রোক্সাইড যদি একটা বন্ধন তো ভেঙে গেছে, আর এর সাথে তো অলরেডি দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন দাও, তো এখানে কি হবে? একটা নতুন করে হাইড্রোক্সাইড আসছে না? সো হাইড্রোক্সাইড আসলে এখানের মধ্যে কি হবে? OH। তার মানে এটা একটা কি তৈরি করবে? অ্যালকোহল তৈরি করবে। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। জাস্ট কি করছি? দুইটা হাত ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পর এই এর কাছে আসলে হাইড্রোক্সাইড পাঠাই দিছি, এখানে হাইড্রোজেন পাঠাই দিছি। তার মানে একটা জিনিস মনে রাখবা, অ্যালকিনের সাথে পানি যদি সংযোজন করি তাহলে কি পাবো? অ্যালকোহল পাবো। অ্যালকোহল পাবো। কি পাবো? অ্যালকোহল পাবো। এইগুলো একটু মনে রাখা খুব বেশি জরুরি বাবা, যে মাঝে মাঝে আমাকে বলে দেয় সরাসরি যে অ্যালকিন থেকে আমার অ্যালকেন তৈরি করো। হ্যাঁ, তো তখন আমি হাইড্রোজেন সংযুক্ত করেও করতে পারি, আবার অ্যালকোহল যে যাই, অ্যালডিহাইডে যাই, ফ্যাটি অ্যাসিডে যাই। সো আপাতত এইটুকু মুখস্থ রাখেন, কখন কোথায় কিভাবে যাব সেটা আমি আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। সো পানি সংযোজনটা হয়ে গেছে। সো এখানের মধ্যে দেখো যে এখানের মধ্যে বলছে পৃথক করা সম্ভব কিনা পারস্পরিক রূপান্তর 2 এবং 3 নাম্বার যৌগ। 2 নাম্বার যৌগটা দেখো এখানের মধ্যে বলছে এটা একটা যৌগ, 2 নাম্বার যৌগ। এখানের মধ্যে আরেকটা যৌগ আছে, এটা হচ্ছে 3 নাম্বার যৌগ। সো 2 নাম্বার যৌগটা কি কি বলছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে দেখো আমরা প্রশ্নটা একটু স্পেসিফিক ভাবে নেই, যে বলছে বিক্রিয়া করে, দেখো একই বিক্রিয়ক বিক্রিয়া করে 1 নাম্বার আর 2 নাম্বার যৌগকে পৃথক করা যায় কিনা। তো এই যে এখানের মধ্যে যখন তোমাকে দেখাইছে এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দুইটাই যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তখন তোমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করবে, এটা আমি যৌগ কেমনে বের করব। তো তুমি সবসময় মনে রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে প্রশ্নটা একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে বলছে দেখাও যে একই বিক্রিয়ক ব্যবহার করে 1 এবং 2 নাম্বার যৌগটা পৃথক করো। সো এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সুতরাং যেহেতু দুইটা যৌগ বলছে যে পৃথক করতে, সুতরাং আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। সো এরা দুইজন কিন্তু হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেমন? সো এটা আমরা সবাই জানি। এই দুইটা যৌগকে দেখো যখন আমরা অ্যালকেন থেকে পৃথক করব তখন ব্রোমিনের সাহায্যে করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে পৃথক করি। বাট যখন অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটাকে পৃথক করতে চাই, আবার সেম প্রোডাক্টটা কি বলছে? একই বিক্রিয়ক, তখন কিভাবে করব? আগে একটু ধরার চেষ্টা করি যে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি আসলে, এবং এইটা অ্যালকেন না অ্যালকিন এটা কিভাবে বুঝবো আসলে। তুমি কিছু অ্যালকিনের নাম লেখো, যেমন অ্যালকিন হইতে পারে
C2H4, দেখো তো প্রথম অ্যালকিনের নাম, আমরা একটু টেস্ট করি। সো কার্বন, দুইটা কার্বনের ভর, একটা কার্বনের ভর 12, দুইটা কার্বনের ভর হচ্ছে 24, চারটা হাইড্রোজেনের ভর 4, তার মানে এটা হচ্ছে 28 গ্রাম। তার মানে এই যে দেখো তো এখানে 28 গ্রাম আছে না, তার মানে পেয়ে গেলাম তো এটা কি যৌগ হবে তাহলে, কি মজা তাই না বলো তো। এখানের মধ্যে আমরা এটা কি পেয়ে গেলাম, C2H4 পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে 26 এটাকে, একটা জিনিস তো ধারণা করতে পারছো, একটা যদি আমার অ্যালকিন হয়, এটা তো একটা ইথিন, তো ইথিনটা তো একটা অ্যালকিন, সো এটা যদি একটা অ্যালকিন হয় তাহলে ওই জিনিসটা কি হবে, এটা হবে একটা অ্যালকাইন। এই যৌগটা কি হবে, এই যৌগটা হবে একটা অ্যালকাইন। সুতরাং একটা অ্যালকাইন কম্পাউন্ডের কথা যদি আমরা বলি তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা একটা যৌগ C2H2 মানে এসিটিলিন বা ইথাইন লিখি, দেখি দুইটা কার্বনের ভর তোমার হচ্ছে 24, একটার 12, দুইটার 24, দুইটা হাইড্রোজেনের ভর 2, তার মানে এটার ভর 26, তা মিলে গেল তো। তার মানে একটা ইথিন দিছে, দেখো তোমাদেরকে এত বেশি কষ্ট করতে হবে না, হয়তো বা প্রথমে থেকে ভাববা যে এটা কিভাবে বের করবো, খুবই ইজি, আমরা ভর দিয়ে ট্রাই করো, প্রথমটাতেই তো মিলে গেল, আর তো কষ্টই করতে হলো না। তাহলে এটা হচ্ছে C2H2, এটা হচ্ছে ইথাইন, এটা কি হবে, এটা হবে ইথাইন, এটা কি হবে, এটা হবে ইথাইন, এটা কি হবে, এটা হবে ইথাইন। সুতরাং আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা যদি কখনো এমন কখনো আসে যে অ্যালকাইন এবং অ্যালকিন এই দুইটা, অ্যালকাইন এবং অ্যালকিন এই দুইটা পৃথক করো সেম জিনিস দিয়ে, তখন তোমাকে একটা জিনিস করতে হবে, অ্যালকিনের সাথে পানি সংযোজন করতে হবে, একটু আগে যেটা পড়েছি। সো এটাতে অ্যালকোহল তৈরি হবে, সো এইটা আমরা একটু আগে পড়েছি। সো পরের যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালকাইনের সাথে পানি সংযোজন করলে আবার তৈরি হয় কিটোন অথবা অ্যালডিহাইড। তোমাদের বইয়ে অ্যালডিহাইড আছে, সো এটা আমরা এখনো পড়ি নাই, এটা পড়লেই বুঝতে পারবা। জাস্ট এতটুকু বেসিক রাখো, যদি অ্যালকিন এবং অ্যালকাইন কখনো পৃথক করার কথা বলে তখন আমরা কি ব্যবহার করব, অ্যালকোহল, পানি ব্যবহার করে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্রোমিন সংযোজন করব, কেমন। সো আমরা যদি ব্রোমিন সংযোজন করি, এটা হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আসার জন্য, কারণ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন এবং অ্যালকেন, মানে পরীক্ষার মধ্যে আসে অসম্পৃক্ত, অসম্পৃক্ত ও সম্পৃক্ত হাইড্রোকার্বনের পৃথক্য, সম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথককর। তো তুমি এখন এই পৃথকটা কিসের সাহায্যে করবা, উত্তর হচ্ছে ব্রোমিনের সাহায্যে। দেখো তোমার অ্যালকিনের সাথে যখন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকিনকে বোঝানো হয় এবং তার সাথে অ্যালকাইনকে বোঝানো হয়। তো এরা যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়া হয়, ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়া হয়, তখন সেটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অথবা রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করে ব্রোমিনের একটা বর্ণ থাকে, সেটা হচ্ছে লাল বর্ণ, এই বর্ণটাকে একদম নিমিষে একদম ভেনিশ করে ফেলে, একদম শেষ করে দেয়। কিন্তু আবার একইভাবে আমি যখন এখানের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বলি তখন সেটাকে অ্যালকেন বলা হয়। তাহলে অ্যালকেনের কথা বলা হলে অ্যালকেন কিন্তু এই ব্রোমিনের সাথে কোনো রকম বিক্রিয়াই দেয় না, তার মানে এটা হচ্ছে নো রিঅ্যাকশন। কি বলছি, নো রিঅ্যাকশন। তার মানে তোমার এই জিনিসটা জানা দরকার, পরীক্ষায় যখন আসবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন এদের একটু পৃথক করো, এদেরকে একটু আলাদা করো, তখন আমরা কিভাবে কি করব। অসম্পৃক্ত এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনের পৃথকীকরণ আসলেই ব্রোমিন টেস্ট দিতে হবে, ব্রোমিন। সো তোমার অপশনের মধ্যে অ্যালকিনের সাথে যদি পার্থক্য বলতে বলে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে রিঅ্যাকশনটা দেখাবো, বাট দেখাবো অ্যালকেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না। এই যে যেহেতু একজন ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করতেছে, আরেকজন ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করতেছে না, এই জন্য এখানের মধ্যে কি হয় বলতো বাবা, এই জন্য এখানের মধ্যে এইটার মাধ্যমে খুব সহজে আমরা পৃথক করতে পারি। বাট আমাকে প্রথমত যে জিনিসটা দরকার জানা সেটা হচ্ছে ব্রোমিনের সাথে রিঅ্যাকশন। সো ব্রোমিনের সাথে রিঅ্যাকশন যে কোনো একটা অ্যালকিন নাও, সেটা হইতে পারে ইথিন CH2 ডাবল বন্ড CH2। সো এটার সাথে যখন লাল বর্ণের ব্রোমিন রিঅ্যাকশন করবে, অর্থাৎ Br2 রিঅ্যাকশন করবে, তখন কি হবে, এই যে আমি তোমাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি, এই বন্ডটা ভেঙে এর কাছেও যাবে, এই বন্ডটা ভেঙে এই কার্বনের কাছেও যাবে, তো দুইজনের কাছে যেহেতু চলে যাবে তার মানে এখানের মধ্যে হবে CH2 সিঙ্গেল বন্ড CH2, জিনিসটা এরকম হয়ে যাবে। দেখো ভালো করে খেয়াল করো, CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়ে যাবে। তার মানে এখানের মধ্যে যখন বন্ডটা ভেঙে যাবে, দুইটা নতুন হাতের তৈরি হবে এই জায়গাতে। দেখো এই যে কম্পাউন্ডটা ছিল, এটা এদের কি হাতটা ভেঙে গেছে না, ভেঙে গেছে না, এই কম্পাউন্ডটাই কিন্তু এখানের মধ্যে লিখেছি, শুধুমাত্র পার্থক্য কি দ্বিবন্ধনটা বাদ দিয়েছি, দ্বিবন্ধনটা এই কার্বনেও লিখে দিয়েছি, দ্বিবন্ধনটা এই কার্বনেও লিখে দিয়েছি। এখন এই দুই ব্রোমিন ভদ্র মশাই এও এখানেও যাবে, এ আসলে দিন শেষে এখানেও যাবে,
তার মানে দুই জায়গাতে ব্রোমিনটা চলে যাবে। তার মানে এটা ছিল কি, এটা ছিল ইথিন, এটা ছিল কি, এটা ছিল ইথিন। আর এই ব্রোমিনটা কোন বর্ণের ছিল, লাল বর্ণের ছিল। তো ব্রোমিন যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তাহলে এখানের মধ্যে কি তৈরি করে, আমরা নামকরণটা একটু ইজিলি দেখার চেষ্টা করি। এটা আমরা যখন গুনবো এক পাশ থেকে গুনবো, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, তাহলে 1 নাম্বার কার্বনেও ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনেও ব্রোমিন আছে। তাহলে আমরা কোন লিখতে পারি 1,2। কয়টা ব্রোমিন, একটা দুইটা, দুইটা ব্রোমিন হইলে বলে ডাই। ব্রোমিনকে শর্ট ফর্মে বলা হয় ব্রোমো। কি বলা হয়, ক্লোরিনকে বলা হয় ক্লোরো, ব্রোমিনকে বলা হয় ব্রোমো। তো এটা কি আগে এখন সিঙ্গেল বন্ধন হয়ে গেছে না, 2 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধন যুক্ত যৌগকে কি বলা হয়, ইথেন বলা হয়। তাই আমরা এটাকে ইথেন বলবো। বুঝতে পারছো আমার কথা? সো এটা যখন উৎপন্ন করে এই যে ব্রোমিনের লাল বর্ণটা, এই যে ব্রোমিনের লাল বর্ণটা, এটা কি করে, এরা আসলে দিন শেষে বর্ণহীন করে দেয়। সো অ্যালকেনের যে জিনিসটা আছে, অ্যালকেন যে জিনিসটা করে সেটা হচ্ছে অ্যালকেনের সাথে যদি আমি কোনো একটা ব্রোমিনের বিক্রিয়া দিতাম, ধরো CH3 এটার সাথে যখন আমি ব্রোমিনের বিক্রিয়া দিব তখন আসলে কোনো রকম বিক্রিয়া দিবে না, কারণ সে রাসায়নিকভাবে অনেক বেশি নিষ্ক্রিয়। তাই এখানের মধ্যে নো রিঅ্যাকশন। তার মানে কখনো যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন অ্যালকিনের মধ্যে পার্থক্য বের করতে বলে আমরা সহজে এই রিঅ্যাকশনটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাইয়া যদি প্রোপেন বা প্রোপিন দিয়ে দেয়, এরকম কোন যৌগ যদি দিয়ে দেয় ভাইয়া, 3 কার্বন বিশিষ্ট একটা বড় যৌগ দিছে, ধরো এখানের মধ্যে CH3, তারপর হচ্ছে CH ডাবল বন্ড CH2, এরকম একটা ব্রোমিন যদি দেয় ভাইয়া, তখন কি করবে, এটা তো আরো সোজা বোকা। দেখো এই বন্ডটা ভাঙবে জাস্ট, আর কিচ্ছু হবে না। এখানে একটা ব্রোমিন যোগ করে দিবা, ওই বন্ডটা ভেঙে এখানে একটা ব্রোমিন যোগ করে দিবা, অর্থাৎ দিন শেষে যৌগটা এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডটা একটা বন্ডে রূপান্তরিত হবে, এখানে একটা ব্রোমিন দিবা, এখানে একটা ব্রোমিন দিবা, মানে দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে দিয়ে যেই বন্ধনটা যেখানে ভাঙতেছে ওইখানে দুইটা ব্রোমিন দিলেই হয়ে গেল। যেই 2 কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে ওই 2 কার্বনকে 2টা ব্রোমিন দিয়ে দ্বিবন্ধনটা ভেঙে দাও, তাহলেই তো এনাফ হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। তো তার পরবর্তীতে আমরা শুধুমাত্র যে পরীক্ষার মধ্যে যে শুধুমাত্র এমন আসবে যে ভাইয়া ব্রোমিনের সাহায্যে কি পৃথক করা যায়, আর কোনো কিছুর সাহায্যে পৃথক করা যায় না, উত্তর হচ্ছে যায়। দুইটা জিনিসের সাহায্যে পৃথক করা যায়, একটা তো ব্রোমিনের সাহায্যে আমরা দেখলাম, আরেকটা জিনিসের সাহায্যে পৃথক করা যায়, এটা আরেকটু ইজি, সেটা হচ্ছে যে পটাশিয়াম। এখানের মধ্যে কি বলছে দেখো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জাইমান অক্সিজেনের দ্বারা। যেমন আমি এখানের মধ্যে ইথিন লিখে দিলাম, ডাবল বন্ড ইথিন। সো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করব বা বিক্রিয়া দিব। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা একটু পরে দিচ্ছি, এর সাথে আসলে পানি দিতে হয়, তার পরবর্তীতে অক্সিজেন দিতে হয়, তার পরবর্তীতে আসলে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিতে হয়, KMnO4। আবার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ দিতে হয়। জিনিসটা দেখতে একটু অদ্ভুত এবং বড় লাগে, এটা কয়েকবার বিক্রিয়াটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে, জিনিসটা খুবই সোজা। এখানের মধ্যে মেইন যে ব্যাপারটা মনে রাখতে হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিন্তু গোলাপি বর্ণ থাকে। কোন বর্ণ, গোলাপি বর্ণ থাকে। কোন বর্ণ থাকে, উত্তর হচ্ছে ভাইয়া গোলাপি বর্ণ থাকে। এখন দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই বন্ডটা তো ভেঙে যাবে, এই বন্ডটা তো ভেঙে যাবে ভাইয়া, এই বন্ডটা ভেঙে এই কার্বনের কাছেও যাবে, এই কার্বনের কাছেও যাবে, অর্থাৎ জিনিসটা দেখতে এরকম হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2। এখন এই যে বন্ডটা আমার ভেঙে গেল, এই বন্ডটা আমার এই কার্বনের কাছেও আসবে, এই বন্ডটা আমার এই কার্বনের কাছেও আসবে। দেখো ভালো করে খেয়াল করো, এবার হবেটা কি, এখানের মধ্যে দেখো তো একটা পানিকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রো অক্সাইড আর হাইড্রোজেন পাওয়া যায় না। তো এই অক্সিজেনটা পাশের হাইড্রোজেনকে দেখে অনেক বেশি মায়ায় মায়ান্বিত হয়ে যাবে এবং এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের পাশে এসে হাইড্রো অক্সাইড হয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে কয়টা হাইড্রো অক্সাইড পাচ্ছ, একটা, আর এখানে একটা, দুইটা। এই দুই বাবাজি গিয়ে বসবে কার কাছে বলো তো, এই যে এখানে একটা হাইড্রো অক্সাইড বসে যাবে, এই যে এখানে একটা হাইড্রো অক্সাইড বসে যাবে। এই তো হয়ে গেল। তার মানে এখানে যখন আমরা গোলাপি বর্ণটা থাকবে, তখন যখন সে এই রিঅ্যাকশনটা অংশগ্রহণ করবে তখন এটা বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন, কি বর্ণহীন, এই যে দেখো যে গোলাপি যে বর্ণটা ছিল সেটাকে আসলে সে বর্ণহীন বানাই দিবে। তো এই যৌগটার নামটা একটু মনে রাখবে, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। মনে রাখবে ইথেন থেকে আসছে, এই কিছু নাম মনে রাখবে, ইথিলিন গ্লাইকল। কি বলছি, কি নাম, ইথিলিন গ্লাইকল। কি নাম বলছি, ইথিলিন গ্লাইকল। সুতরাং এই জিনিসগুলোর নাম একটু মনে রাখতে হবে। সুতরাং পরীক্ষায় আসলে দুইটা সাহায্যেই দিব। যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন দেখো, এটা রাজশাহী বোর্ডে এসেছিল, রাজশাহী বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন। এখানের মধ্যে গ নাম্বার বলছে মানে পি এবং কিউ কে কিভাবে শনাক্ত করবা। পি বলছে 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। সো 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা কি লিখতে পারি,
ইথেন, ইথেন 2 কার্বন বিশিষ্ট, এটা একটা অ্যালকেন। এবং এখানে বলছে কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট এটা আসলে পাই নাই, বলছে হয়তো বা এটা আমরা লিখে দিলাম, দেইনি, যেহেতু 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন একক বন্ধন, এটা একটু ভুল হয়েছে আসলে, মিস্টেক। হ্যাঁ, সো এটা কার্বন কার্বন একক বন্ধন না, এটা হবে দ্বিবন্ধন, কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন কখনো একক বন্ধন হয় না। সো দেখো তোমার এটা যদি হয় ইথিন, এই যে দেখো এই দুইটার পার্থক্য কি দিয়ে করব, দুইটা দিয়ে করব। একটা দিয়ে করব হচ্ছে ব্রোমিন দিয়ে, ব্রোমিন দিয়ে পার্থক্য করব, এটা লাল বর্ণকে বর্ণহীন করবে, এটাকেও ব্রোমিন দিব, নো রিঅ্যাকশন, আমরা এটা পড়ে ফেলছি অলরেডি। আর একটা এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দেখাবো। ভাইয়া একটা রিঅ্যাকশন দেখাবো না দুইটা? মানে ব্রোমিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ লাল বর্ণ দুইটাই দেখাইতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি দুইটাই পরীক্ষার মধ্যে দেখাবা, দুইটাই বেশ গুরুত্বপূর্ণ। সো তার পরবর্তীতে কি, থ্যাংক ইউ বাবারা। সো তোমরা যদি এই পর্যন্ত লেকচারটা করে থাকো তাহলে তো সেরা। সো আগের ক্লাসগুলো যারা করনি অবশ্যই করে ফেলবা। কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে জয়েন হয়ে না থাকলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে ফেলবা, কারণ এই জায়গার মধ্যে সবার আগে ভিডিওগুলো আপলোড হয়ে যায়। সবার সাথে দেখা হবে বাচ্চা কাচ্চারা, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।